প্যাডে ডাক্তার সাহেবের নাম লেখা। এ মল্লিক MBBS, আপার মেডিকেল অফিসার, নেত্রকোনা সদর। কোনো তারিখ নেই। চিঠি লেখা হয়েছে ইংরেজি ও বাংলা মিশিয়ে। মিহির বাবু নাম ইংরেজিতে, বাকি অংশ বাংলায়। মিহির বাবু, জরুরি ভিত্তিতে একটা অপারেশন করতে হচ্ছে। কামরুদ্দিন সাহেবের অ্যাপেন্ডিক্স প্রায় র্যাপচারের পর্যায়ে। আপনার সাহায্য প্রয়োজন। হাসপাতালে চলে আসুন। হাসপাতালে অপারেশনের সরঞ্জাম অপ্রতুল, তবু করতে হবে। এই উকিল সাহেবের কাছে আমি নানান বিষয়ে ঋণী। বিনীত এ মল্লিক। এই চিঠি মিসির আলি খুব কম করে হলেও 50 বার পড়েছেন। তাতে নতুন কোনো তথ্য বের হয়ে আসেনি। যিনি এই চিঠি লিখেছেন তার চরিত্র সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে মনে হচ্ছে ভদ্রলোকের বেশি কথা বলার অভ্যেস আছে। জরুরি অবস্থায় তিনি চিঠি লিখেছেন, তবু সেখানেও কিছু ফালতু কথা আছে। যেমন, এই উকিল সাহেবের কাছে আমি নানান বিষয়ে ঋণী। সংকটের সময়ে আমরা শুধু প্রয়োজনীয় তথ্যই দিই, অপ্রয়োজনীয় তথ্য দেই না। ইনি দিচ্ছেন, যে জন্য ক্ষীণ সন্দেহ হয় চিঠিটা হয়তো ডাক্তার সাহেবের লেখা নয়। মুনির একটা প্যাড জোগাড় করে নিজেই লিখেছে কিংবা অন্য কাউকে দিয়ে লিখিয়েছে। এখন কথা হলো, এটা সে কেন করবে? তার মোটিভ কি? ঘটনাটা যদি বিদেশে ঘটতো তাহলে একটা মোটিভ খুঁজে পাওয়া যেত। পাবলিসিটি, পত্রিকায় ছাপা হতো, টিভি প্রোগ্রাম হতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে, তদন্তকারী টিম বসতো। একদল বলতো পুরোটাই ভাওতা, অন্য দল বলতো না, ভাওতা নয়, ব্যাপারটার মধ্যে কিছু একটা তো আছেই। আমেরিকার কানসাস সিটির এক ভদ্র মহিলাকে নিয়ে এরকম হলো। ভদ্র মহিলা সেন্ট পল স্কুলের গেম টিচার। একবার এক সপ্তাহ স্কুলে এলেন না। এক সপ্তাহ পার করে যখন এলেন তখন তার চোখ মুখ শুকিয়ে আমসি, দৃষ্টি উদ্ভ্রান্ত। ডাকলে সাড়া দেন না। দুবার না হয় 3বার ডাকতে হয়। ভদ্র মহিলা এক অদ্ভুত গল্প বললেন। তার মৃতা মা নাকি এক দুপুরবেলা হঠাৎ তার বাসায় এসে উপস্থিত। স্বাভাবিক মানুষের মতো গল্প শুরু করলেন। লাঞ্চে কি আছে জিজ্ঞেস করে শাওয়ার নিতে গেলেন। তিনি 2 দিন থাকলেন। স্বাভাবিক মানুষের মতো খাওয়া দাওয়া করলেন, ঘুমোলেন, প্রচুর গল্প করলেন। তবে বাড়ি থেকে বেরোলেন না এবং নিজের মেয়েকেও বেরোতে দিলেন না। বেশিরভাগ গল্পই পরকাল সংক্রান্ত। কিছু কিছু উপদেশও দিলেন। বিশেষ কোনো উপদেশ নয়, ধর্মগ্রন্থে যে ধরনের উপদেশ থাকে সে ধরনের উপদেশ। তারপর একদিন ভর দুপুরে যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই চলে গেলেন। স্কুল শিক্ষিকার এই ঘটনা নিয়ে সারা আমেরিকায় হইচই পড়ে গেল। ভদ্র মহিলা লাই ডিটেক্টর টেস্ট দিলেন। দেখা গেল তিনি সত্যি কথাই বলছেন। একদল বলা শুরু করলো, লাই ডিটেক্টর টেস্ট মানসিক ব্যাধিগ্রস্তদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভদ্রমহিলা মানসিকভাবে ব্যাধিগ্রস্ত। ভদ্রমহিলা মানসিক ব্যাধিগ্রস্ত নাকি ব্যাধিগ্রস্ত নন তা বের করার জন্য আবার বিশেষজ্ঞদের টিম বসলো। হুলস্থুল ব্যাপার। মুনিরের ক্ষেত্রে এই সম্ভাবনা একেবারেই নেই। তবে ব্যক্তিগত বিদ্রোহের কারণে সে এটা করতে পারে। হয়তো সমাজের প্রচলিত বিশ্বাসগুলো তার পছন্দ নয়। তার অপছন্দের ব্যাপারগুলো সে অন্যদের জানাতে চায়। মিসির আলিকে দিয়ে তার শুরু, পরে অন্যদের কাছেও যাবে। মিসির আলি ঠিক করলেন, যে করেই হোক ডাক্তার এ মল্লিককে খুঁজে বের করবেন। তাকে এই চিঠি দেখাবেন। এতে রহস্যের অনেকটা সমাধান হবার কথা। ডাক্তার এ মল্লিককে খুঁজে বের করতে কোনো সমস্যা হবার কথা নয়। যেহেতু সরকারি ডাক্তার, স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে উনি কোথায় আছেন, কোন পোস্টে আছেন। নিশ্চয়ই তাদের ডাইরেক্টরেট আছে।
বাংলাদেশে কোনো কাজই সহজে হয় না। ডাক্তার এ মল্লিককে খুঁজে বের করতে তাকে বিস্তর ঝামেলা করতে হলো। এ বলে ওর কাছে যান, ও বলে আজ না সোমবারে আসুন। সোমবারে গিয়ে দেখেন যিনি খবর দেবেন তিনি শালার বিয়েতে চিটাগাং চলে গেছেন। শেষ পর্যন্ত খোঁজ পাওয়া গেল ডাক্তার এ মল্লিক বর্তমানে খুলনার সিভিল সার্জন। তার চাকরির মেয়াদ প্রায় শেষ, কিছুদিনের মধ্যেই এলপিআরে চলে যাবেন। খুলনা যাবার ব্যবস্থাও মিসির আলি চট করে করতে পারলেন না। দুটো কোর্স মাথার ওপরে ঝুলছে, সেশন জট সামলাবার জন্য স্পেশাল ক্লাস হচ্ছে, মিড টার্ম পরীক্ষা, প্রচুর খাতা জমা আছে, খাতা দেখতে হবে। খুলনা জায়গাটাও এমন নয় যে দিনে গিয়ে চলে আসা যায়। তিনি মনে মনে একটা পরিকল্পনা করে রেখেছিলেন, মুনিরকে সঙ্গে নিয়েই খুলনা যাবেন। সেই পরিকল্পনাও কার্যকর করা যাচ্ছে না, মুনিরের দেখা নেই। সেই যে ডুব দিয়েছে, ডুবই দিয়েছে, আর উদয় দিচ্ছে না। তার ঠিকানা জানা নেই বলে যোগাযোগ করা যাচ্ছে না। সে কোথায় থাকে তা একবার মনে হয় বলেছিল, এখন মনে পড়ছে না। মানুষের মস্তিষ্কের একটা মজার ব্যাপার আছে, অপ্রয়োজনীয় তথ্যগুলো সে খুব যত্ন করে মনে রাখে, প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। যে টেলিফোন নম্বরটি মনে করা দরকার সেটি মনে পড়ে না, অথচ প্রয়োজন নেই এমন টেলিফোন নম্বর একের পর এক মনে পড়তে থাকে। ডাক্তার এ মল্লিক মানুষটি ছোটখাটো, চেহারায় বয়সে তেমন ছাপ নেই, তবে মাথার সমস্ত চুল পাকা, যেন শরতের সাদা মেঘের একটা টুকরো মাথায় নিয়ে হাসি খুশি ধরনের একজন মানুষ বসে আছেন। ডাক্তার এ মল্লিক বললেন, আমি কি আপনাকে চিনি? জি না, আমার নাম মিসির আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের সহযোগী অধ্যাপক। ও আচ্ছা আচ্ছা, আগে বলবেন তো। আগে বললে কি হতো? না মানে আরো খাতির করে বসাতাম। মিসির আলী হেসে ফেললেন, হাসি থামিয়ে বললেন, আপনি যথেষ্ট খাতির করেছেন। ছুটির দিন কোথায় যেন বেরোচ্ছিলেন, আমাকে দেখে বাতিল করলেন। বাতিল করিনি, বাতিল করলে উপায় আছে। মহিলারা সেজেগুজে বসে আছে, আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। বলেই হা হা করে হাসতে লাগলেন। কি ব্যাপার বলুন? আমি না হয় বিকেলে আসি। পাগল হয়েছেন? বিকেলে দুটো প্রোগ্রাম, একটা জন্মদিন একটা বিয়ে, যা বলার এক্ষুনি বলুন। আমার নিজের কোথাও বেরোতে ইচ্ছা করছে না। আপনি আসায় একটা অজুহাত তৈরি হলো, বাড়ির মেয়েদের বলতে পারবো কাজে আটকা পড়েছি। বলেই আবার হা হা করে হাসলেন। আসুন, আমার একটা ব্যক্তিগত ঘর আছে, সেখানে যাই। ডাক্তার সাহেবের ব্যক্তিগত ঘর দেখার মতো, মেঝেতে কার্পেট, বসার জন্যে চমৎকার কিছু রকিং চেয়ার, দেয়ালে অরিজিনাল পেইন্টিং, ঘরটিতে এয়ার কুলারও বসানো। এটা হচ্ছে আমার নিজস্ব ড্রয়িং রুম, খুব নির্বাচিত কিছু অতিথির জন্য। আমি কি খুব নির্বাচিত কেউ? কি জন্য আপনি এসেছেন তা জানার পরে বোঝা যাবে, তবে একটা অনুমান অবশ্যই করেছি। ঢাকা থেকে শুধু আমার সঙ্গেই দেখা করতে এসেছেন, সেই থেকে এই অনুমানটা করেছি। বলেই আবার হাসলেন। একটু বসুন, ঠান্ডা কিছু দিতে বলি। মিসির আলী অস্বস্তি বোধ করতে লাগলেন। 19-20 বছরের একটি মেয়ে খুব বিনীত ভঙ্গিতে মিষ্টির প্লেট নামিয়ে লাজুক হাসি হাসল। মিসির আলির অস্বস্তি আরো বাড়ল। তার মন বলছে এই মেয়েটির বিয়ের ব্যাপারে কোনো কথাবার্তা হচ্ছে, এবং তারা ধরেই নিয়েছে তিনি ঢাকা থেকে এই ব্যাপারেই এসেছেন। মেয়েটি দাঁড়িয়ে আছে, যাচ্ছে না, তার উপর এই বোধহয় নির্দেশ। তোমার নাম কি খুকি? আমার নাম মীরা। বা, খুব সুন্দর নাম। কি পড়ো? বরিশাল মেডিকেল কলেজে পড়ি। বা, ডাক্তারের মেয়ে আবার ডাক্তার, এখন কি কলেজ ছুটি?
জি না, বাবা হঠাৎ আসতে লিখলেন। মেয়েটি কথা শেষ করল না। হঠাৎ অস্বাভাবিক লজ্জা পেয়ে গেল। মিসির আলী মনে মনে ভাবলেন, চমৎকার একটি মেয়ে। এই মেয়ের বিয়ের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকা একটা ভাগ্যের ব্যাপার। মীরা, তুমি এখন যাও, তোমার বাবাকে পাঠিয়ে দাও। ডাক্তার সাহেব ঘরে ঢুকলেন হাসি মুখে। কেমন দেখলেন আমার মেয়েকে? খুব ভালো মেয়ে, চমৎকার মেয়ে। আমি কিন্তু আপনার মেয়ের বিয়ের কোনো ব্যাপারে আসিনি, অন্য ব্যাপারে এসেছি। তবে মীরার বিয়ের ব্যাপারে কোনো সাহায্য করতে পারলে অত্যন্ত খুশি হব। ডাক্তার সাহেব নিভে গেলেন। মিসির আলির বেশ খারাপ লাগলো। ঢাকা থেকে কি কারুর আসার কথা ছিল? জি ছিল, গত পরশু আসার কথা। সেই জন্যই মেয়েটাকে বরিশাল থেকে আনালাম। আমার বড় মেয়ে থাকে রাজশাহী, সেও এসেছে। মোটামুটি একটা বেইজ্জতি অবস্থা। নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, যে জন্য আসতে পারছে না। তা তো হতেই পারে, কিন্তু খবর তো দেবে। আপনি যদি চান তাহলে তৃতীয় পক্ষ হয়ে আমি ঢাকায় ফিরে গিয়ে খোঁজ নিয়ে আপনাকে জানাতে পারি। ডাক্তার সাহেব হ্যাঁ না কিছুই বললেন না। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে তার প্রস্তাবটি পছন্দ হয়েছে। তবে সরাসরি হ্যাঁ বলতে তার বাধছে। সম্ভবত স্ত্রীর সঙ্গে প্রথম আলাপ করবেন, তারপরে বলবেন। মিসির আলী বললেন, আমি কি জন্য এসেছি সেটা কি আপনাকে বলবো? হ্যাঁ বলুন। আপনি কি অনেকদিন নেত্রকোনা ছিলেন? হ্যাঁ ছিলাম, 5 বছর ছিলাম নেত্রকোনা সদর হাসপাতালে। সে তো অনেকদিন আগের কথা। কামরুদ্দিন সাহেব নামে কাউকে চিনতেন? উকিল, বেশ নামকরা উকিল। খুব ভালো করে চিনতাম। অত্যন্ত মেজাজি লোক ছিলেন, অসম্ভব দিলদরিয়া। টাকা রোজগার করত 2 হাতে, খরচ করত 4 হাতে। কি একটা অনুষ্ঠান একবার করলেন, ছেলের আকিকা কিংবা মেয়ের জন্মদিনে, সে এক দেখার মতো দৃশ্য। ভদ্রলোক মারা গেলেন কিভাবে? অ্যাপেন্ডিসাইটিস। মফস্বল শহরের অবস্থা তো বুঝতেই পারছেন। অপারেশনে সেরকম সুবিধা নেই। আমি ছিলাম না, থাকলে একটা কিছু অবশ্যই করতাম। ওই দিনই রাত 10টার ট্রেনে ময়মনসিংহ চলে আসি। আপনি এইসব জিজ্ঞেস করছেন কেন? একটা কারণ আছে, কারণটা এই মুহূর্তে বলতে চাই না, পরে বলবো। আপনি কি ওদের কোনো আত্মীয়? জি না। কামরুদ্দিন সাহেবের স্ত্রী সম্পর্কে আপনি কিছু জানেন? কোন বিষয়ে বলুন তো। উনি কেমন ছিলেন, কিভাবে মারা গেলেন, এইসব। খুব রূপবতী মহিলা ছিলেন। স্বামীর মৃত্যুর পর কোনো মানসিক পরিবর্তন ওর হয়েছিল কিনা জানি না। তবে নানান রকম গুজব শহরে ছড়িয়ে পড়ে। কিরকম গুজব? অভিভাবকহীন রূপবতী মেয়েদের নিয়ে যেসব গুজব সাধারণত ছড়ায়, সেই সব আর কি। সহজলভ্য মেয়ে, এইসব কথাবার্তা। পুরুষদের খুব আনাগোনাও নাকি ছিল। মারা যান কিভাবে সেই সম্পর্কে নানান গল্প আছে, কুৎসিত গল্প। পেটে বাচ্চা এসে গিয়েছিল, গ্রাম্য উপায়ে খালাস করতে গিয়ে কী সব হয়েছে, আমি এর বেশি কিছু জানি না। গুজবের ব্যাপারে আমার উৎসাহ কিছু কম। তবে এই সব গুজবের পেছনে কিছু সত্যি সাধারণত থাকে। মিসির আলি পকেট থেকে প্যাডের কাগজটি বের করলেন। ভালো করে দেখুন তো, এই কাগজের লেখাটি আপনার? আমার তো বটেই। আপনার নিজের হাতে লেখা? নিশ্চয়ই। লেখাটা দয়া করে পড়ুন। মল্লিক সাহেব লেখা পড়ে দীর্ঘ সময়ে চুপ করে বসে রইলেন, একটি কথাও বললেন না। আপনি লিখেছেন এই লেখা? না। হয়তো অন্য কোনো কামরুদ্দিন সম্পর্কে লিখেছেন। এই নামে নেত্রকোনায় অন্য কোনো উকিল ছিল না, এবং আমি অপারেশনের ব্যাপারে সাহায্য চেয়েও চিঠি লিখিনি। হয়তো আপনার মনে নেই। দেখুন প্রফেসর সাহেব, আমার স্মৃতিশক্তি ভালো। আপনার ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না।
আপনি কি কোনোভাবে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছেন? ছি ডাক্তার সাহেব, ভুলেও এরকম ভাববেন না। আমি একটা জটিল রহস্যের জট ছাড়াবার চেষ্টা করছি, এর বেশি কিছুই না। আমি আজ উঠি। আমার লেখা এই চিঠি আপনাকে কে দিল? অন্য একদিন আপনাকে বলবো। অন্য কোনো দিন আপনাকে আমি কোথায় পাবো? আমি আমার ঠিকানা দিয়ে যাচ্ছি। মিসির আলি ঠিকানা লিখলেন। মল্লিক সাহেব অবাক হয়ে বললেন, আপনি জিগাতলায় থাকেন? জি। রহমান সাহেবের বাসা চেনেন? 22/23 তিনতলা বাড়ি, আই স্পেশালিস্ট টি রহমান। জি না, তবে যদি আপনি তাদের কাছে কোনো খবর পাঠাতে চান, আমি ঠিকানা বের করে খবর পৌঁছে দেব। কোনো খবর দিতে হবে না। ও বাড়ি থেকেই কি কারুর আসার কথা ছিল? আপনি কি করে বুঝলেন? অনুমান করেছিলাম। ডাক্তার এ মল্লিক অপ্রসন্ন চোখে তাকিয়ে আছেন। তিনি চিন্তিত ও বিরক্ত। তার আজকের ছুটির দিনটিও নষ্ট হয়েছে। যাই ডাক্তার সাহেব। তিনি জবাব দিলেন না। মতিঝিল পাড়ার অফিস। নাম আলফা ট্রান্সপোর্ট। নাম থেকে কিছুই বোঝা যাচ্ছে না, তবে কাজকর্ম পাঁচমিশালি। অটোমোবাইল ইন্স্যুরেন্স, ট্রাভেল এজেন্সি এবং ইভেন্টিং। বৃহস্পতিবার অর্ধেক দিন অফিস। মুনিরের হাতে তেমন কোনো কাজ নেই। সে বসেছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার নিজামুদ্দিন সাহেবের পাশে। নিজামুদ্দিন সাহেবের ব্যালেন্স শিটে 17 টাকার গন্ডগোল, হিসাব মিলছে না। তিনি মুনিরকে ডেকে নিয়ে গেছেন, যাতে সে ঠান্ডা মাথায় ফিগারগুলি চেক করতে পারে। নিজামুদ্দিন সাহেবের বয়স 50-এর কাছাকাছি। এডি ক্লার্ক হয়ে ঢুকেছিলেন। দুটো প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার হয়েছেন। গত বছর একটা গুজব উঠেছিল তিনি অফিসার্স গ্রেড পাচ্ছেন, তা পাননি। তার 5 বছরের জুনিয়র শমশের সাহেব পেয়েছেন। এই নিয়ে নিজামুদ্দিন সাহেবের মনে কোনো ক্ষোভ নেই। দিনের শেষে ক্যাশের হিসাব পুরোপুরি মিটে গেলেই তিনি মহা খুশি। এই হিসাব তার প্রায় মেলে না। তখন তাকে দেখে মনে হয় তার মাথা খারাপ হতে বেশি বাকি নেই। এই মানুষটিকে মুনিরের খুব পছন্দ। ভদ্রলোক সব কিছুই অত্যন্ত দ্রুত করেন, দ্রুত কথা বলেন, দ্রুত লেখেন এবং দ্রুত রেগে যান। অতি দ্রুত রাগ চলেও যায়। তখন তিনি ধরা গলায় বলেন, মিস্টেক হয়েছে, মনের মধ্যে কিছু রাখবেন না, তাহলে কষ্ট পাবো। এক্সকিউজ করে দেন। জুনিয়র কর্মচারীদের কেউ কেউ তাকে স্যার বললে তিনি শীতল গলায় বলেন, আমাকে স্যার ডাকবেন না। স্যার ডাকলে নিজেকে মাস্টার মাস্টার মনে হয়, বরং ভাই ডাকবেন। ব্রাদারের উপরে কোনো ডাক হয় না। মুনির নিজেও 17 টাকার কোনো সমাধান করতে পারল না। দেখা যাচ্ছে ক্যাশে 17 টাকা আসলেই কম। নিজামুদ্দিন সাহেবের মুখ অন্ধকার, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। মুনির বলল, নিজাম ভাই, আপনি আজ চলে যান, শনিবার না হয় আরেকবার দেখব। শনিবার দেখলে তো হবে না, দিনের হিসাব মেটাতে হয় দিনে। তিনি নিজের পকেট থেকে 17 টাকা রাখলেন আয়রন সেফে। কাগজপত্র সই করলেন। মুনিরের খুব মন খারাপ হলো। বেচারা 17 টাকা চলে গেল এই জন্য নয়, যে হিসাবের জন্য ভদ্রলোকের এত মমতা, সেই হিসাব মিলছে না দেখে। মুনিরের মনে হচ্ছে এই সহজ সরল মানুষটা হয়তো কেঁদে ফেলবে। নিজাম ভাই, কি, আসুন আরেকবার আমরা দুজনে মিলে বসি। চেক এবং কাউন্টার চেক, ভাউচারগুলিও দেখেন। কোনোটা হয়তো ইংরেজিতে লেখা, তুলেছেন বাংলায়। নিজামুদ্দিন সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি অত্যন্ত উৎসাহে কাগজপত্র বের করলেন। মুনির কাগজপত্র নিয়ে বসতে পারল না। জিএম কাদের সাহেব ডেকে পাঠালেন। নরম গলায় বললেন, আমাকে কয়েকটা জিনিস টাইপ করে দিতে পারবে?
প্রশ্ন থেকেই বোঝা যায় অফিসের কোনো কাজ নয়। অফিসের কাজ হলে বলতেন, খুব জরুরি, টাইপরাইটার নিয়ে বসে যাও, মিস্টেক যেন না হয়, স্পেসিং ঠিক রাখবে। এখন তা বলছেন না, নরম স্বরে কথা বলছেন। জিএম ধরনের কেউ নরম স্বরে কথা বলে না, এটাও এক অভিজ্ঞতা। একটু এক্সট্রা টাইম কাজ করতে হবে, পারবে? পারবো স্যার। গুড। কাদের সাহেব মানিব্যাগ খুলে অনেক চিন্তা ভাবনা করে একটা 10 টাকার নোট বের করলেন। নাও, দুপুরে কিছু খেয়ে নিও। কিছু লাগবে না স্যার। আরে নাও নাও। মনির হাত বাড়িয়ে টাকা নিল। নিজেকে তার ভিখিরির মতো মনে হচ্ছে, অথচ না নিয়েও উপায় নেই। কাদের সাহেব টাকা না নেওয়ার অন্য অর্থ করে বসতে পারেন। কতক্ষণ লাগবে? ঘন্টাখানিক। গুড। আমি একটু বেরোচ্ছি, 1 ঘন্টা পরে এসে নিয়ে যাব, ঠিক আছে? জি আচ্ছা স্যার। 1টার মধ্যেই কাজ শেষ। এজিএম সাহেবের দেখা নেই। অফিস খালি হয়ে গেল 1:30টার মধ্যে। দারোয়ান তালা চাবি লাগিয়ে দিল। নিজাম সাহেব বললেন, তুমি বারান্দায় দাঁড়িয়ে থাকবে নাকি? এছাড়া আর কি করব? একা একা আর কতক্ষণ দাঁড়াবে? আমিও অপেক্ষা করি। আপনি চলে যান নিজাম ভাই, স্যার এসে পড়বেন। জরুরি কাজ। জরুরি কাজ হয়তো না, জরুরি কাজ হলে চলে যেত না, পাশে বসে থাকতো। আপনি চলে যান নিজাম ভাই, তোমাকে একা রেখে চলে যেতে খারাপ লাগছে। আমি বেশিক্ষণ থাকবো না, এই ঘন্টাখানিক। ঘন্টাখানিক নয়, মুনি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো। কাগজগুলো হয়তো জরুরি। আগামীকাল ছুটি। কাদের সাহেব এই ছুটির মধ্যে তাকে খুঁজে পাবেন না। সেও কাদের সাহেবের বাসার ঠিকানা জানে না। মুনিরের রীতিমতো কান্না পেতে লাগলো। বারান্দায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা খুবই কষ্টের। সময় কাটতেই চায় না। দুপুরে কিছু খাওয়া হয়নি। প্রচণ্ড খিদে লেগেছে। অফিসের পাশেই চায়ের দোকান আছে একটা। টোস্ট, কলা এইসব পাওয়া যায়। কিন্তু যেতে ইচ্ছে করছে না, বরং নিজেকে কোনো না কোনোভাবে কষ্ট দিতে ইচ্ছে করছে। মুনির ঠিক করলো রাতে সেও খাবে না, 2 গ্লাস পানি খেয়ে শুয়ে থাকবে। মাঝে মাঝে সে এরকম করে। সন্ধ্যা মেলাবার আগেই আকাশ অন্ধকার করে বৃষ্টি নামলো। শ্রাবণ মাসে বৃষ্টি একবার শুরু হলে থামবে না। বৃষ্টির ছাট গায়ে লাগছে, তা লাগুক। কাগজপত্র না ভিজলেই হয়। মুনির সদর দরজা ঘেঁষে দাঁড়িয়ে আছে, পা টাটাচ্ছে। বসে পড়তে ইচ্ছা করছে। বৃষ্টির জন্যই বেশ কয়েকজন ভিখারিনী আশ্রয় নিয়েছে। খুব অল্প সময়েই এরা কেমন গুছিয়ে নিয়েছে। পা ছড়িয়ে গল্পগুজব করছে। একজন আবার রাস্তা আড়াল করে বিড়ি ধরিয়েছে। মুনিরকে দেখে একটু লজ্জা লজ্জা পাচ্ছে। অন্য একজনের কোলে ছোট্ট একটি বাচ্চা। সে বাচ্চাটির সঙ্গে নিচু গলায় কী সব গল্প করছে। এরকম ছোট 3-4 বছরের শিশুর কোনো গল্প বোঝার কথা নয়, কিন্তু শিশুটি মনে হয় বুঝতে পারছে। বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। রাস্তায় 1 হাঁটু পানি। এই পানি ভেঙে জিএম সাহেবের গাড়ি আসবে না। তিনি নতুন গাড়ি কিনেছেন। গাড়ির গায়ে 1 ফোঁটা পানি পড়লে আটকে ওঠেন। বৃষ্টির বেগ ক্রমেই বাড়ছে। শ্রাবণ মাসে ঝড় হবার কথা শোনা যায় না। বাতাসের গতিক দেখে মনে হচ্ছে ঝড় হবে। পাশের চায়ের দোকানের ঝাঁপ বন্ধ করেছে। মনির, এই মনির। মনির চমকে উঠল। নিজামুদ্দিন সাহেব, পায়জামা হাঁটু পর্যন্ত তোলা, মাথায় ছাতা থাকা সত্ত্বেও ভিজে জবজব করছেন। পাঞ্জাবি লেপ্টে আছে গায়ের সঙ্গে। আমার তাই সন্দেহ হচ্ছিল, এজন্যই এলাম। তুমি এখনো আছো? বৃষ্টিতে আটকা পড়েছি। বৃষ্টি তো শুরু হলো সন্ধ্যাবেলায়।
কোন আক্কেলে তুমি সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে রইলে? তুমি কি বায়েজিদ বোস্তামি? আবার হাসছো? এর মধ্যে হাসির কি হলো? আপনি আমার খোঁজে আবার এলেন। আসবো না তো কি করব? বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে আমার মনে হলো তুমি এখনো আছো। এর নাম হচ্ছে ইনটুশন। এখন চলো আমার সঙ্গে, নাকি সারা রাত দাঁড়িয়ে থাকবে? কোথায় যাব? আমার বাসায়। আমার সঙ্গে আজ খাবে। তুমি মহা মূর্খ, মহা মহা মূর্খ।